বাংলা। নমস্কার। আজকে আমাদের শুধু আমাদের নয়, বাংলার সর্বস্তরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ডাকে যে আজকে কল্যাণ এক সেকেন্ড মতুয়া সমাজের থেকে আসছেন যারা, তাদের সকলকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। জয় গুরুচাঁদ প্রমোদনাথ ঠাকুর, আপনাদের সকলকে মতুয়া ঠাকুর বাড়ির মতুয়া সম্প্রদায়ের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। বৈশা দেখা ওদের নেতৃবৃন্দ যারা আছে দুজনকে নিয়ে এসো স্টেজে। আজকে যে বিরোধী বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে আজ যে ধর্ণা শুরু হয়েছে, উপস্থিত আমাদের সবাইকার অতি প্রিয় বাংলার ঘরে ঘরে যার নাম সে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছে আমাদের সভাপতি শ্রী সুব্রত বক্সী, উপস্থিত আছেন সমস্ত সাংসদরা, বিধায়করা এবং পূর্ণেন্দুদা থেকে আরম্ভ করে কবির সুমনদা, জয় গোস্বামীদা, আরও সবাই রয়েছেন। আমি প্রত্যেকে এবং সর্বোপরি আপনারা যারা রয়েছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। শুভেচ্ছা নয়, প্রতিবাদের আওয়াজ তুলতে হবে, তারই ডাক। আজ প্রতিবাদের আওয়াজ চাই সর্বস্তরে, সর্ব জায়গায়। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে যে রিভিশন স্পেশাল এসআইআর-এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে এবং সেটাকে সাংগঠনিকভাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন, রূপ দিচ্ছেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসকে বলবো মতুয়া সঙ্গে নেতৃবৃন্দদের থেকে দুজনকে নিয়ে এসে স্টেজে তুলতে, আর ওনাদের বসার ব্যবস্থা করে দাও। এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা যেভাবে পরিশ্রম করেছেন তাদের আমি সেলাম জানাই এই মঞ্চ থেকে। এ ব্যাপক ভারতবর্ষে প্রথম যিনি এসআইআর-এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলন করছেন এবং ভারতবর্ষে একজন মাত্র মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে গিয়েছিলেন, ভারতবর্ষের রেকর্ড তৈরি করেছে। শুধু তাই নয়, সাংগঠনিকভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসআইআর-এর নিয়ে যে কাজ করেছেন, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত তা করে দেখাতে পারেনি। এই ভারতবর্ষে সর্বপ্রথম যিনি এসআইআর নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, তিনি আর কেউ নন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো মানতেই হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। এই মোহাম্মদ বিন তুগলক আর ওই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ ডিরেকশনে যিনি এজেন্ট হিসেবে কাজ করছেন, তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের মাটিতে যিনি প্রথম দেখেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মঞ্চ থেকে বলতে দ্বিধা নেই, যদি গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতারা শুধু কিছু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছতো যে এসআইআর হচ্ছে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক পদ্ধতির ওপর বড় আঘাত, আমার মনে হয় সেটা ভারতবর্ষের একটা ইতিহাস তৈরি হতো। কিন্তু ইতিহাস তৈরি করেছেন আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের সবাইকার প্রিয় মমতাদি, যার আন্দোলন থেকেই জীবন শুরু, সেই 1984 সাল থেকে যাকে দেখতে দেখতে আসছি, যিনি আন্দোলনের মধ্যে দিয়ে এসছেন, মানুষের কথাবার্তা বলার জন্য এসছেন, যিনি প্রথম, যার জন্য আজকের এই যে নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলে যাচ্ছেন,
যার জন্য আন্দোলন, সেই হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যিনি আন্দোলন করেছিলেন, এবং 21শে জুলাই 1993 সবাইকার কাছে সেটা জানা আছে। ভারতবর্ষের প্রথম, আজ যদি সেদিনকে জুলাই মাসে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আন্দোলন না করতেন, যদি আমরা আমাদের 13 জন সাথীকে এই কলকাতার রাস্তায় যদি না হারাতাম, ভারতবর্ষের নির্বাচন নিয়ে কি এতটা কনসার্ন থাকতো? না ভারতবর্ষের নির্বাচনে আইডেন্টিটি কার্ড আসতো, না ভারতবর্ষের নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতো, না ভারতবর্ষে বছরে 4 বার করে রিভিশন হতো। যিনি করেছেন তাকে মনে রাখতে হবে। আপনি আজকে এসছেন নির্বাচন কমিশনে 1 বছর 1.5 বছর, আপনি এসছেন অমিত শাহের দয়ায়, আপনি এসছেন, আপনি কোঅপারেটিভের সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে, আপনি কত জ্ঞানী লোক। সেদিনকে তো আপনি রাস্তা পাচ্ছিলেন না খুঁজে, যখন কমিটির সামনে দাঁড়িয়ে বসেছিলেন, সেদিন কিন্তু আইনি ব্যাখ্যাটা আমিই দিয়েছিলাম, কিন্তু আপনি কিছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। আপনি অমিত শাহের কথা অনুযায়ী চলছেন, যা বলছেন তাই করছেন। আমি জীবনে অনেক লোক দেখেছি। আমি লাস্টের দিকে দিদিকেও বলছিলাম যে কি হবে, দিদি বলে চলো। আমি বলি এরকম একটা অ্যারোগেন্ট লোক আমি দেখিনি জীবনে, যে সাংবিধানিক পোস্টকে এইভাবে হোল্ড করে থাকে। কিছু কিছু পদ আছে জানবেন, সেই পদগুলো কোনো মানুষ যখন এখানে সেখানে বসে না, সেই পদগুলো গৌরবান্বিত হয়, গ্ল্যামারাস হয়। যেমন কিছু কিছু মানুষ আছে, তারা যে যখন ওই পদে বসে না, তখন মানুষগুলো গৌরবান্বিত হয়। সেটাই হচ্ছে আমাদের এই চিফ ইলেকশন কমিশনার। আজ যখন টিএন সেশন আসার জন্য চিফ ইলেকশন কমিশনার বলে একটা পদ আছে, সেই পদটাই ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে। আর উনি এসে বসার পরে দেখুন ওনার নামটাই কিন্তু প্রজেক্ট হচ্ছে, চিফ ইলেকশন কমিশনের নাম প্রজেক্ট হচ্ছে। কেন? এই যে গণতন্ত্র, আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, তার মূল কাঠামোটা কোথায়? মূল কাঠামোটা কি? মূল কাঠামোটা হচ্ছে জনগণ। জনগণ না থাকলে গণতন্ত্র বলে কিছু নেই। এই জনগণের অধিকার কোনখানে? এই জনগণের অধিকারটাই হচ্ছে ভোট দেওয়ার অধিকার, ভোটার হওয়ার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার। জনগণ কিছু চায় না। জনগণ চায় 5 বছর অন্তত ভোট হবে, আমি আমার ভোটটা দিতে পারবো। জনগণ তো এটাই চায়। জনগণ এটা ঠিক করে কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। তাহলে গণতন্ত্রের মূল কাঠামোয়, মূল ধাঁচে যেটা রয়েছে, সেখানেই হচ্ছে জনগণ। এই জনগণ হচ্ছে ভোটার। যে জনগণ দিনের পর দিন ভোট দিয়ে আসছে, যে জনগণ নিজে ভোটার হয়েছে, পরপর ভোট দিয়ে আসছে। আমি কত সাল থেকে ভোট দিচ্ছি? আমি ভোট দিচ্ছি 1977-78 সাল থেকে ভোট দিচ্ছি। আজকে যদি আমার নাম বাদ চলে যায়, তাহলে আর কি রইল? ভোটের অধিকারটা কোথায় রইল? তাহলে এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে মানুষের জন্য, মানুষের ভোটের জন্য। পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে তাই জন্য। সেই গণতন্ত্রে যারা আঘাত দিচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিফ ইলেকশন কমিশনার। এই গণতন্ত্রের মূল কাঠামো, মূল জায়গা ভারতবর্ষের সংবিধান কি? ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামো হচ্ছে মানুষ। সেই মানুষই যদি না থাকে, কিসের দাম এই গণতন্ত্রে? কি হবে এই গণতন্ত্র? গণতন্ত্র একটা তো জাস্ট একটা কথা হয়ে দাঁড়াবে। মিনিংফুল গণতন্ত্র করতে গেলে প্রতিটি মানুষকে ভোটের অধিকারটা দিতে হবে, যে অধিকারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে করেছিল। আজও আমি সেদিনেরও সাক্ষী, আমি আজকেও সাক্ষী, যে এই গণতন্ত্রের জন্য যে লড়াই, যার কনসিস্টেন্ট লড়াই রয়েছে মানুষের ভোটের অধিকার নিয়ে, যিনি করে গেছেন সবসময়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোনো নেতা নেত্রী করেনি। ভারতবর্ষের কোনো নেতা নেত্রী করেনি। মানুষের কি ভোটের অধিকার, মানুষের কি অধিকার, মানুষ কতটা ভোট দেবে,
প্রথম আওয়াজ তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। আমার এখনো মনে আছে, দিদি যদি মনে করতে পারে বলবে, 1984 সাল থেকে 1989 সাল, যখন দিদি যাদবপুরের, আপনি তখন এই মার সাংসদ ছিলেন, আপনি একদিন ডেকে বললেন আমাকে, করলেন আমার একটা চিঠি ড্রাফট করে দাও, ভোটার লিস্ট দিয়ে একটা দেখি তুমি লেখো, একটা লেখো তো। আমি প্রথম চিঠি যেটা লিখেছিলাম দিদির জন্য সেটা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে। মমতাদি শুধু 93 নয়, 89 অনেক আগে থেকে, যবে থেকে সাংসদ হয়েছে তারপর থেকে কনসার্ন অ্যাবাউট দি ভোটার্স রাইট, এবং তারপর দিয়ে মমতাদি পার্লামেন্টে সেটা লড়াই করেছিলেন। পরবর্তীকালে সংবাদে এসেছিল, মমতাদি লিখেছিলেন, শুধু আইনের দিকগুলো আমি তুলে দিয়েছিলাম, বাকিটা দিদির কথা দিদির মতো করে বলেছে, দিদির মতো করে লিখেছে। কিন্তু কানেক্টেড যে আইনের প্রভিশন, তা কনস্ট্যান্ট একটা মানুষ, যে মানুষ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার যাতে ছিনিয়ে নিয়ে না যায়, যে লড়াই করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানব না এই জিনিস, আমরা মানব না। এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে, যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজনীতিতে তৈরি করেছে, একটা একটা করে রাজনীতিতে তৈরি করেছে। এই যে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীকে রাজনীতিতে নিয়ে এসে রাজনৈতিক সচেতন যদি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোনো নেতা নেই, ভারতবর্ষের কোনো নেতা নেই যে নেতা এত তার রাজনৈতিক কর্মী তৈরি করতে পেরেছে ভারতবর্ষে। একা একা একা, কোনো ব্র্যান্ড নিয়ে নয়, কোনো ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে, এত কর্মী তৈরি হয়েছে। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তার কোনো শেষ নেই। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কারুর ক্ষমতা নেই। নরেন্দ্র মোদী যাই করুক, অমিত শাহ যাই করুক, পশ্চিম বাংলায় 30-এর নিচে তুমি নাকবে জেনে রেখো, আজ বলে দিয়ে গেলাম। আর ওই ছেলেটা, ওই যে কাঁথির ছেলেটা, ভারতবর্ষে অনেক লজ্জার মুখ দেখেছি আমি পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলনেতা, আমি তার সঙ্গে কাজ করেছি। আমি যখন এমএলএ ছিলাম, কি অসাধারণ জ্ঞান, কি সুন্দরভাবে কাজ করত। আমরা দেখেছি আমাদের সুদীপ দাও পার্লামেন্টে এতদিন দীর্ঘকালের আমাদের নেতা, আমাদের অভিষেক আমরা আমাদের নেতা, আমাদের সংসদীয় দলে কি মার্জিত, কি সুন্দর, কখনো একটা বাজে কথা বলে না। আরে দিনের পর দিন বাজে কথা বলছে। একটা কথা বলে দিই, রাজনীতিতে ছেড়ে দিন, কোনো পুরুষ মানুষ যদি কন্টিনিউয়াসলি কোনো মহিলাকে দিনের পর দিন গালাগাল দিয়ে থাকে, দিনের পর দিন যা তা বলে থাকে, তার পতন অনিবার্য, কেউ আটকাতে পারবে না। তার পতন অনিবার্য, আর কেউ আটকাতে পারে না। নারী শক্তিকে সম্মান করতে হবে এবং সম্মান কর, তাকে তুমি অসম্মানিত করতে পারো না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তোমার নেত্রী ছিল, তার আশীর্বাদের হাতটা মাথায় ছিল বলে তুমি শুভেন্দু অধিকারী হয়েছ। তার আশীর্বাদে মাথায় হাত ছিল বলে শুভেন্দু অধিকারী হয়েছ। অধিকারী ফ্যামিলি। আমি সেদিনকে যাচ্ছিলাম দীঘায় যাচ্ছিলাম, বা যেতে যেতে
একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, দিদি কি বললো জানেন রেস্টুরেন্টের মালিক আমাকে? বললো আপনারা না এই অধিকারী ফ্যামিলিটাকে 3টে জেলা দিয়ে খুব ভুল করেছেন, এখন আপনারা বুঝতে পারছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছে দিদি? দিদি জানে না এদের ব্যাকগ্রাউন্ড? এরা হচ্ছে বিশ্বাসঘাতকের দল, বেঈমান মির্জাফর। শুধু তাই নয়, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। ওরা যে ব্যক্তি আক্রমণ করে সেই ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আর যার হাত দিয়ে তুমি তৈরি হয়েছ, কি রাগ? খুব ছোট্ট রাগ, আমি তো ভাবতেই পারি না। পলিটিক্সে তো এটাই হতে পারে। রাগটা কোথায়? অভিষেক কেন রাজনীতিতে দাঁড়াবে, এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। হাঁটুরতে এসে পৌঁছতে পারবি না তুই। যে নিয়ে আমাদের ভোটার নিয়ে কথা, আমরা কোর্টেও মামলা করেছি। বিহারের নির্বাচন নিয়েও মামলা হয়েছে, এসআইআর নিয়ে, নির্বাচন নিয়ে লাভ হয়েছে। বিশেষ কিছু করতে পারেনি ওরা, শুধু আধার কার্ডটা যুক্ত করতে পেরেছিল। এর চেয়ে বিশেষ কিছু করতে পারেনি, কিছু হয়নি, ওইটুকুই হয়েছে। তারপর তো মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু পশ্চিমবাংলা নিয়ে যখন মামলা হয়েছে, তখন একের পর এক অর্ডার আসছে। অনেকে জিজ্ঞেস করছে কেন এখন জজেদের কাছে। মহুয়াই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, দাদা এটাতে আমাদের লাভ হবে কিনা। মহুয়াই ফোন করেছিল, আমরা হবে। ওকে বলেছিলাম কারণটা হচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে আপনি দেখছেন 60 লক্ষ, এই 60 লক্ষ কি করতো? আরো 40টা বাইরে থেকে আইপিএস অফিসার নিয়ে আসতো, আইএস আইপিএস। এখন 8,500 আছে, আরো 25,000 সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিত। তারা ডিসাইড করতো, তারপর ফাইনাল কিচ্ছু হতো না। আজ তো নির্বাচন কমিশনের কাছ থেকে পুরো ক্ষমতা নিয়ে চলে এলো। ক্ষমতা নিয়ে কাদের দিল? জুডিশিয়ারিকে দিয়েছে। এবং আমি একটা জায়গায় এখনো বিশ্বাস করি, শ্রদ্ধা করি। সেই বিশ্বাস এবং শ্রদ্ধা যদি আমার ভেঙে যায়, আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আমার শ্রদ্ধা থাকবে না। আমি মনে করি যে প্রতিটি জজ তারা জুডিশিয়াল মাইন্ড নিয়ে ডিসাইড করবে, অন্য কারুর প্ররোচনায় নয়, অন্যকে কি বুঝিয়ে দেবে তা নয়। আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত যে ভারতবর্ষের জুডিশিয়ারি আছে বলে গণতন্ত্র যতটুকু বেঁচে আছে ততটুকু বেঁচে আছে। জুডিশিয়ারি না থাকলে এই গণতন্ত্রের কি হতো আর 10 বছরে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিত। সমস্ত অধিকার সব জায়গা থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সব জায়গা থেকে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষের খাবার দেওয়ার অধিকার কেড়ে নেওয়া, 100 দিনের কাজের টাকা অধিকার কেড়ে নেওয়া, সেগুলো নয় অন্যদিন পরে বলবো, আজ আমি বেশি বলবো না। কিন্তু এই যে অধিকার কেড়ে নিচ্ছে, ভারতবর্ষের বুকে কি যাচ্ছে? ভারতবর্ষ আজ গণতন্ত্রবিহীন রাস্তায় চলে যাচ্ছে। ভারতবর্ষে গণতন্ত্র নেই। গণতন্ত্র যেখানে নেই সেখানে কিচ্ছু নেই। কেন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম? কেন? ওয়াই উই ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ? কারণ ভারতীয়দের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না। ভারতীয়রা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। ব্রিটিশরা কি কম জিনিস দিয়েছিল? ভালোই দিয়েছিল। আজও আপনি কলকাতার চারিদিকে তারিখে দেখুন, যে বিল্ডিং ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে আজও পর্যন্ত ভারতবর্ষের কেউ বানাতে পারেনি। ওরা তো সবই দিয়েছিল, কিন্তু কি নিয়ে নিয়েছিল? গণতন্ত্র, কথা বলার অধিকার, প্রতিবাদের অধিকার, মেয়েদের ওপর অত্যাচার, নীল চাষির অত্যাচার, চাষিদের ওপর অত্যাচার। মানুষ তো খেপে গেছিল। আমরা ব্রিটিশ বিরোধী কেন হয়েছিলাম? আমরা তো এই জন্য জিততে, আমি বলছি। তো আজকে যেখানে গণতন্ত্র চলে যাচ্ছে ভারতবর্ষে, কোন বিরোধী দল কাউকে রাখবো না, ইডি সিবিআই কাউকে রাখবো না। দেখলেন তো অরবিন্দ কেজরিওয়ালকে কি করলো? অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করো, অরবিন্দ কেজরিওয়ালকে চোর করলো। অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেল। অরবিন্দ কেজরিওয়াল বলল, আমি যতক্ষণ না পর্যন্ত আবার নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হই, আমি ততক্ষণ মুখ্যমন্ত্রী হব না। তখন একজনকে মুখ্যমন্ত্রী করেছিল, একজন মহিলাকে, অতসীকে। আজকে দেখুন দিল্লি কোর্ট কি বলছে। দিল্লির কোর্ট বলছে, আমার কথা নয়, আপনার কথা নয়, মমতাদির কথা নয়, অভিষেকের কথা নয়, অন্য কারুর কথা নয়। দিল্লির কোর্ট কি বলছে?
বলছে এরা নির্বাচনের আগে শুধু বিরোধী দলের যারা আছে তাদেরকে টার্গেট করে করে ইডির কেস দিয়েছে। কোনো এভিডেন্স নেই, কোনো কিচ্ছু নেই। আজ অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে এসছে। এমনিতেও তো আমাদেরও কিছু কিছু নেতাকে ফলস কেস দিয়ে রেখেছে। আপনি কথা বলতে পারবেন না, কথা বললে ইডি কেস দেবো, কথা বললে ইনকাম ট্যাক্সের কেস দেবো, কথা বললেই সব দিয়ে দেবো, তাদের বিরুদ্ধে দিয়ে দেবো। গণতন্ত্র কোথায়? এই গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রকে বাঁচাতে হবে। ভারতবর্ষের বুকে এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না, এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না। গণতন্ত্রকে বাঁচাতে হবে আমাদের, এবং সেই গণতন্ত্র বাঁচানোর সবচেয়ে বড় লড়াই আজকে এসআইআর নিয়ে আমরা যে লড়াই করছি মমতাদির নেতৃত্বে, সে লড়াই আজকে বড় লড়াই। এবং আমি বলছি আপনাদের, এ লড়াই একদিন ইতিহাসে লেখা থাকবে। ইতিহাস বলবে একদিন যে লড়াই 1993 থেকে 2026 কনস্ট্যান্টলি যে তিনি লড়ে গেলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবেননি বাংলার মুখ্যমন্ত্রী, ভাবেনি যে আমার এই মুহূর্তে এখন এত বলা উচিত কিনা, দৌড়ে এসছেন। মানুষের অধিকারকে বাঁচাতে হবে, মানুষের অধিকার বাঁচাতে হবে। আমি বিশ্বাস করি এবং আমি আজ এই মঞ্চ থেকে অনুরোধ জানিয়ে যাই, প্লিজ জুডিশিয়াল অফিসার যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তারা দ্রুততার সঙ্গে কাজ করুন, তারা দ্রুততার সঙ্গে কাজ করুন, নিরপেক্ষভাবে দ্রুততার সঙ্গে কাজ করুন। একটা জিনিস জানবেন, এই যে যাদের ভোটের অধিকার এখন নেই, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা জীবিত আছে, বাদ দেওয়া হয়েছে, জেনুইন ভোটার, তাদের নাম বাদ দেওয়া মানে হচ্ছে সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া। এবং আইনের চোখে, সংবিধানের চোখে, আইনের চোখে এবং সংবিধানের চোখে 1 মিনিটও আপনি কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারেন না। Why the question of liberty comes? Why the question of constitutional right comes? Why the question of upholding the constitutional right of comes? সবাই তো ওত নিয়ে আমরা সংবিধানের, কিন্তু সংবিধানের ওত নিয়ে এসে সংবিধানকে মর্যাদা করবো না, মানুষকে মর্যাদা করবো না, তা হতে পারে না, তা হতে পারে না। এবং এই জিহাদ চলবে, জিহাদ থাকবে, লড়াই থাকবে মাঠে, লড়াই থাকবে কোর্টে। দেখবো আমরা তোমাকে, তোমাকে আমরা শেষ থেকে ছাড়বো। আমরা এমন উদাহরণ তৈরি করে দিয়ে যাব। জানেন তো এই ভারতবর্ষে এর আগে যত জাজমেন্ট হয়েছে, যা হয়েছে, কখনো কখনো সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের অধিকারকে খর্ব করেনি, তার ক্ষমতাকে খর্ব করেনি। এই প্রথম ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করে আসার পর সুপ্রিম কোর্টও কিন্তু নির্বাচনের কমিশনের ক্ষমতাকে খর্ব করে দিয়ে সেই জায়গাটাতে কাঁচি চালিয়ে দিয়ে জুডিশিয়াল অফিসারদের হাতে দিয়েছে। তাই আমি এই যা সমস্ত জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব, একটা কথা শুধু বলে যাই আপনাদের কাছে। আপনারা তো সব সিভিল ক্রিমিনাল মামলা করেন, শোনেন, দেওয়ানি মামলা শোনেন, ক্রিমিনাল মামলা শোনেন। অফকোর্স ইটস এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। কিন্তু আপনারা কখনো ভাবতে পারেননি যে আপনাদের ওপরে দায়িত্ব আসছে সাংবিধানিক সমস্যার কি করে সমাধান করতে হয়। আপনারা কখনো ভাবতে পারেননি যে আমরা ডিস্ট্রিক্ট জাজ হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ হিসেবে বা সিনিয়র জুডিশিয়াল অফিসার, জুনিয়র জুডিশিয়াল অফিসার, আমরা কোনোদিন ভারতবর্ষের মানুষের সাংবিধানিক অধিকার কি আছে না আছে সেটা ডিসাইড করতে পারি। আজ কিন্তু প্রথমবার আপনারা পেয়েছেন, আপনারা প্রথমবার পেয়েছেন। আর আমি অনুরোধ করব, যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড, আমি এই মঞ্চ থেকে বলতে পারি, জুডিশিয়াল সাইড হলে আমি বলতে পারতাম না, কন্টেম্প্ট হতো। আমি অনুরোধ করব, এতই যখন ক্রাইসিস, তো কেন হাইকোর্টের চিফ জাস্টিস আপনি আমাদের রিটায়ার্ড জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট করছেন না, সেটাও বলুন, সেটাও বলুন। দ্রুততার সঙ্গে তো করতে হবে। আপনার হাতে ক্ষমতা আছে সিটিং, আপনার হাতে ক্ষমতা আছে রিটায়ার্ড, আপনার হাতে ক্ষমতা আছে অন্য জায়গা থেকে নিয়ে আসে। আপনি দুটো অপশন এক্সারসাইজ করেছেন, আপনি মাঝের অপশনটা এখনো এক্সারসাইজ করেননি। কেন করেননি? কেন করেননি? Administrative side, I can raise this question anywhere.
If it is a judicial side, I cannot raise this question. I know about that. I know my limitation. I know my limitation. আপনি কেন করেননি? করুন। পশ্চিম বাংলার প্রায় 1 কোটি মানুষের অধিকার যেখানে নির্বাচন কমিশন নষ্ট করে দিয়েছে, পশ্চিম বাংলার ঘরে ঘরে গ্রামে প্রান্তরে মহিলাদের মধ্যে সমস্ত ধর্মের মানুষের মধ্যে যখন একটা ভীতির সঞ্চার চলছে, যখন মানুষগুলো বুঝবার চেষ্টা করছে যে কেন আমার নাম নেই ভোটার লিস্টে, যখন মানুষগুলো সুইসাইড করছে, প্রতিদিন তো খবর কাগজ দেখছেন যে তার নাম ভোটার লিস্টে নাম নেই বলে শয়ে শয়ে মানুষ সুইসাইড করছে, যখন বিএলওরা সুইসাইড করেছে, তখন আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? কেন আপনি মাঝের রিটায়ার্ড জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না? আমি বুঝতে পারছি না এই কথাটা। আমার বোঝার বোধগম্য আমার হচ্ছে না। আমার এই জায়গাটা অসম্ভব খারাপ লাগছে যে রাইট অধিকার, যে অধিকার হয়েছে সেই অধিকারকে বলুন। সুপ্রিম কোর্ট বলেছিল সাপ্লিমেন্টারি লিস্ট প্রতিদিন বার করতে হবে, যে মুহূর্তে অ্যাডজুডিকেশন শেষ হবে সেই মুহূর্তে বার করতে হবে। আজকে 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, আজকে হচ্ছে 6 তারিখ 6 মার্চ, 6 আর 2 8 দিন, 6 দিন 7 দিন 8 দিন হয়ে গেল, একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোয়নি কেন? কেন বেরোয়নি? তার উত্তর দিতে হবে আপনাদের। কেন বেরোবে না? প্রতিদিন যদি সাপ্লিমেন্টারি লিস্ট যদি বেরোনোর কথা থাকে তাহলে কেন বার করবেন না? সেটা 10 লক্ষ হোক, 15 লক্ষ হোক, 20 লক্ষ হোক, অন্তত 20 লক্ষ মানুষ জানতে পারবে আমার নামটা রয়েছে। তারা কিচ্ছু চায় না। আজ বাংলার মানুষ কিছু চায় না। বাংলার মানুষ রুটি রোজগার মাকান চায় না। বাংলার মানুষ আজকে বড় বড় জিনিস চায় না। বাংলার মানুষ শুধু চায় আমার নামটা শুধু ভোটার লিস্টে থাকুক। বাংলার মানুষ শুধু চায় আমার নামটা ভোটার লিস্টে থাকুক, আমার সাংবিধানিক অধিকারটা থাকুক, আমাকে যেন বাংলাদেশি বলে তাড়িয়ে না দেয় এই পশ্চিম বাংলা থেকে, যেটা আমার দেশ, যেটা আমার গ্রাম, যেটা আমার শহর, যেখানে আমি বড় হয়েছি, বাবা মার বাড়ি আছে, সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে আমাকে বাংলাদেশি আখ্যা দিয়ে যেন বাইরে না তাড়িয়ে দেয়। তারই জন্য লড়াই। সেই লড়াইটা লড়তে হবে। দিদি লড়ছে, আমরাও লড়বো। আমরাও লড়াই করতে শিখেছি দিদির কাছ থেকে। আমি তো শিখেইছি। আমি রাজনীতিতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমি রাজনীতিতে কারুর হাত ধরে আসিনি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যত দিন বেঁচে থাকবো দিদির ছবি আমার মাথার উপরে। দিদি শিখেই গেছে লড়াই করতে হয়। আমাকে অনেকে বলে যে কোর্টে কেন এত চিৎকার কর? চিৎকার আমি করি না। আমি অধিকারের লড়াইটা যখন লড়তে আরম্ভ করি না, আই বিকাম ইমোশনাল। কারণ আমি জানি মাঠে প্রান্তরে গ্রামে কোন জায়গায় মানুষের অধিকারটাকে খর্ব করা হচ্ছে। আমার কান্না বেরিয়ে আসে, আমার চিৎকার নয়। দ্যাটস মাই ক্রাই। এটা এখনো আমি কাঁদি। কেন ভারতবর্ষের সাংবিধানিক অধিকারকে নষ্ট করা হবে? মমতাদি আজকে 15 বছর হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী, একটা দিন একটা কোথাও কারো সাংবিধানিক অধিকারকে কেড়ে নেয়নি। দ্যাট ইজ দ্য গ্রেট পার্ট অফ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেমন সার্থক মুখ্যমন্ত্রী, তেমনি মমতা ব্যানার্জি ইজ দ্য প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশনাল রাইট অফ দি ওয়েস্ট বেঙ্গল। সি ইজ দি প্রোটেক্টর। প্রোটেকশন দিয়ে গেছে। যেমন রূপশ্রী করেছে, যেমন কন্যাশ্রী করেছে, সেটাও একটা দিক। আরেকটা দিক হচ্ছে মানুষের অধিকার। সেই অধিকারটাকে ডায়মন্ডের মতো উপরে রেখে আজ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর চলছে। ধন্যবাদ আপনাদের। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কল্যাণ, খুবই ভালো বলেছো এবং তুমি অনেক পুরনো দিনের কথাও মনে করিয়ে দিয়েছো এবং কোর্টেও লড়াই করছো। মেনি থ্যাঙ্কস। তোমরা জয়ী হও মানুষের জন্য লড়াই করে। এটুকু আমার শুভেচ্ছা থাকবে। আমি মেনকার নতুন এমপি হয়েছে, মানে ওদের নমিনেশন প্রসেস শেষ হয়ে গেছে, স্কুটিনিও সম্ভবত হয়ে গেছে। স্কুটিনি ইজ অলসো ওভার এবং যেহেতু অনলি অ্যানাউন্স করবে অফিসিয়ালি, নাথিং এলস। সো আমি মেনকাকে অনুরোধ করব যে বাংলায় ওয়েলকাম টু ইউ ইন বেঙ্গল অ্যান্ড প্লিজ সি দ্য বিউটি অফ বেঙ্গল। এভরিবডি ইজ ওয়েটিং to welcoming you and also say something because you know the case.
and we want that you should fight it out in the court also. Thank you so much.